তিন নম্বর স্কুল সেটা হলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ হিন্দু স্কুল। সেটা 199 থেকে 200 পেজের মধ্যে আছে, দেখে নাও। খুব ভালো করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করছি। আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। দেখে নাও, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা, মনে রাখবে তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তাহলে অবশ্যই অপশন এ আমরা বলবো। মানবদের যে মৌলটার ভাগ সবচেয়ে বেশি সেটা আমরা বলবো অবশ্যই কার্বনে। আমাদের শরীরে কিন্তু কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে আমরা বলবো কার্বন। বাইকার্বনেট মূলকের সংকেত হলো, সেটা আমরা বলবো HCO3-, এটা হলো বাইকার্বনেট। আম্লিক অক্সাইড উৎপন্ন করে, আম্লিক অক্সাইড উৎপন্ন করে কার্বন হবে, সালফার হবে, ফসফরাস। কার্বন, সালফার, ফসফরাস এরা কিন্তু আম্লিক অক্সাইড উৎপন্ন করতে পারে। তাহলে আমরা কি বলবো? কার্বন, সালফার, ফসফরাস। এখানে কি আছে? কার্বন, সালফার, ফসফরাস। এখানে দেখো কার্বন, সালফার, ফসফরাসের মধ্যে কার্বন আছে, তাহলে অবশ্যই আমরা বলবো কার্বন বলবো। তারপর দেখে নাও এসআইতে অভিকর্ষ ত্বরণের মান। এসআইতে অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা অপশন বি বলবো 9.8। একটি টেবিলের ওপর বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ, বইটির ওপর কোনো বল কাজ করছে না, বইটির ওজন এবং টেবিলের লম্ব সমমানের বিপরীতমুখী, বইটি তলদেশে কোনো ঘর্ষণ কাজ না করার জন্য, বইটির ওজন টেবিলের লম্ব বলের থেকে বেশি। মনে হয় বইটি স্থির থাকার কারণ হলো বইটির ওজন এবং টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য। তাহলে অবশ্যই আমরা অপশন বি বলবো, মানে সমান ও বিপরীতমুখী বল কাজ করার জন্য বইটা স্থির আছে। একটি কালচে রং কঠিন পদার্থ H2SO4 সঙ্গে বিক্রিয়া করে পচা ডিমের মতো গন্ধযুক্ত উৎপন্ন করলেও একে শনাক্ত করতে বলছেন। দেখো FeS প্লাস H2SO4 এটা বিক্রিয়া করলে আমরা কি বলবো? বিক্রিয়া করলে FeSO4 পাবো, তার সঙ্গে H2S পাবো। তাহলে আমরা এ পদার্থটাকে আমরা কি বলবো? এটা হলো এ পদার্থ, এটার নাম হলো ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড। তাহলে FeS এর নাম হলো ফেরাস সালফাইড। তাহলে এটা হলো ফেরাস সালফাইড, তার সঙ্গে H2SO4 বিক্রিয়া করছে করে দেখো এই যৌগটার নাম হলো পচা ডিমের মতো গন্ধ। তাহলে আমরা কি বলবো? তাহলে এই যৌগটার নাম হলো সেটা ফেরাস সালফাইড।
তারপর দেখো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা লিখতে বলছে দু একটা। মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ লিখে নাও। দেখো দুটো বস্তু আছে যাদের মধ্যবর্তী দূরত্ব ডি আছে, আর এটা একটার ভর m1 একটার ভর m2, এদের মধ্যে দূরত্ব ডি আছে, বলটা হলো এফ, তাহলে এফ সমান জি m1m2/d²। এটা আমরা লিখে দেবো, ছবিটা আঁকবো, এটা লিখে দেবো, উত্তর পেয়ে যাব। দুটি বেলুন ঘষলে দুটি বেলুনে কি জাতীয় তড়িতের সৃষ্টি হয়? বেলুন ঘষা আর দুটো পদার্থ ঘষা। দেখো এখানে দেখো এই উত্তরটা হবে 49-এর উত্তরটা আমরা লিখব। দেখো দুটি বস্তুকে ঘষলে বস্তুটি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে এসে বস্তুর পরমাণুতে অন্য, ফলে যে বস্তুটি ইলেকট্রন বেরিয়ে আসে সেই বস্তুতে ইলেকট্রনের সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে পড়ে, ফলে ধনাত্মক হয়ে পড়ে। আবার যে বস্তু ইলেকট্রন যুক্ত হয় সেখানে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা অপেক্ষা বেশি হয়, ফলে ঋণাত্মক হয়ে পড়ে, হয় তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে দুটো বেলুন ঘষলে কেন তড়িৎগ্রস্ত হয়ে পড়ে দেখে নাও, এই একই কারণ। তাহলে 49-এর উত্তরটা তোমরা দুটো বস্তুর জায়গায় দুটো বেলুন কথাটা বলবে, বললে উত্তর কিন্তু হয়ে যাবে। 49 শুধু বলেছে, আমরা শুধু এখানে উত্তর দেবো স্থির তড়িৎ। এখানে কি জাতীয় তড়িৎ, আমরা এখানে উত্তর দেবো স্থির তড়িৎ। বল পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হলো স্থির তড়িৎ, আর এটা হলো স্প্রিং তুলা। আচ্ছা, তড়িৎ ধনাত্মক অধাতুর নাম। তড়িৎ ধনাত্মক অধাতুর নাম আমরা বলবো অবশ্যই গ্রাফাইট বলবো। গ্রাফাইট বলবো তড়িৎ ধনাত্মক অধাতুর নাম, সেটা আমরা বলবো গ্রাফাইট বলবো। তারপর দেখো ফেরাস সালফেটের সংকেত। ফেরাস সালফেটের সংকেত আমরা বলবো FeSO4, এটার নাম হলো FeSO4। ফেরাস সালফেটের সংকেত হলো FeSO4। তারপরে দেখে নাও স্টিলের বাটি জলে ভেসে থাকে। স্টিলের বাটি জলে ভেসে থাকে প্লবতার জন্য। এটা আমরা কি বলবো? প্লবতার জন্য। প্লবতার জন্য। আচ্ছা, গ্যাসে তারপর দেখো ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। সময় বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম। এটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে আমরা কি বলবো? আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল এটা কম থাকে। তারপর দেখে নাও 4-এর 1-এরটা। একটি গামলায় 5 কেজি জল আছে, মেঝের ক্ষেত্রফল বলা আছে, গামলার মেঝেতে জলের চাপ কত? খুব ভালো দেখে নাও, জলের ভর দেওয়া আছে 5 কেজি। এফ মানে কত? এফ মানে mg, 5, জি এর মান 9.8 নিউটন। আর ক্ষেত্রফল মানে এ বলা আছে 7m²। তাহলে চাপ মানে আমরা জানি P সমান F/A। এফ এর মান কত? এফ এর মান 5 × 9.8, আর এ এর মান হলো 7। গুণ করলে 49 হবে, 49/7, এটা 7 হবে। তাহলে একক হবে 7 Nm/m²। তাহলে চাপ কত হবে? তাহলে চাপের মান আমরা পেয়ে যাব, দেখে নাও। তাহলে এখান থেকে দেখে নাও এম এর মান দেওয়া আছে, এম এর মান থেকে প্রযুক্ত বল বার করা হলো জি গুণ করে। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। দেখো এটা গুণ করে দেওয়া হলো 49/7, মানে আমরা 7 পড়বো। চাপের একক হলো Nm/m² বা পাস্কেলও লিখতে পারি। তারপরে দেখে নাও একটি পরমাণু ক্রমাঙ্ক বলা আছে, ভর সংখ্যা বলা আছে। ক্রমাঙ্ক বলা আছে, ভর সংখ্যা বলা আছে, গঠন কিরূপ হবে এবং মৌলটার সংকেত লিখতে বলছে। না, গঠনটা তোমরা এইরকম করবে,
দেখে নাও এটা গঠন, পরমাণু গঠন তোমরা এইরকম আঁকবে। এটা ক্লোরিন পরমাণু, তোমরা কি আঁকবে, ক্লোরিন পরমাণুটা আঁকবে, এই ছবিটা আঁকবে। আর এখানে আর কি বলেছে, বলেছে মৌলটার সংকেত লিখতে বলছে। মৌলটার সংকেত দেখো আমি এখানে লিখছি, দেখে নাও। দেখো তোমরা লিখবে Cl লিখবে, Cl লিখবে, এখানে 35 লিখবে, আর এখানে লিখবে 17 লিখবে। তাহলে 35 Cl 17 মৌলটাকে এরকমভাবে লিখবে, আর এই ছবিটা তোমরা আঁকবে। ইক এবং আসায়ন বলতে কি বোঝায়? ইক এবং আসায়ন, ধাতুর, দেখে নাও, ধাতুর কম চার্জের আয়নের নাম আস, বেশি চার্জের আয়নের নাম ইক। দেখে নাও ধাতুর, অর্থাৎ দেখে নাও লোহা, তামা, মার্কারি, টিন, এইসব ধাতুর কম চার্জে আমরা আস বলবো, আর বেশি চার্জগুলোকে আমরা ইক বলবো। দেখে নাও এখানে যেমন লোহা, দেখো ফেরাস, ফেরিক, কপার, কিউপ্রাস, কিউপ্রিক। এরকম ভাবে উদাহরণ দিয়ে গেলে এখানে আমরা এই লাইনটা বলবো, আর এখান থেকে উদাহরণ দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। পেজ নাম্বার 88, পেজে 88 তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 88 পেজে তোমরা পেয়ে যাবে। উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে প্রবেশ করালে কি ঘটবে? ফিতাকে অক্সিজেনের দহন করলে সাদা গুঁড়োর মতো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। 2mg + O2 সমান আমরা বলবো 2mgO। এটা পেজ নাম্বার 125-এ আমরা পাবো, এটা 125-এ। কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন? কোনো মৌলের, দেখে নাও ম্যাগনেসিয়াম ফিতাকে, দেখো ম্যাগনেসিয়াম, দেখে নাও ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে সাদা গুঁড়োর মতো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। দেখে নাও ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে সাদা গুঁড়োর মতো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। 2mg + O2 সমান আমরা বলবো 2mgO। এটা পেজ নাম্বার 125-এ আমরা পাবো, এটা 125-এ। কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন? দুটি Fe3+ থাকবে, আর তিনটি দেখো O2- আয়ন থাকবে। তাহলে এইগুলি যখন থাকবে, দেখো পরমাণুর ক্রমাঙ্কের ওপর কোনো প্রভাব বিস্তার করছে না। কারণ দেখে নাও এটা, এই দুটো যখন যৌগ উৎপন্ন করবে তখন সেটা নিস্তড়িত হয়ে যাচ্ছে, তাহলে পরমাণুর ক্রমাঙ্কের কোনো প্রভাব বিস্তার হচ্ছে না। ঠিক একইভাবে তোমরা যদি এই উত্তরটা, অ্যান্সারটা ব্যাখ্যা করো, দেখো এটা দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল নিয়ে তোমরা ব্যাপারটা বুঝিয়ে দেবে। ধরো 88-এর উদাহরণটা তোমরা নিতে পারো, বা তোমরা 94-এর উদাহরণটা নিতে পারো। এরকম উদাহরণ নিয়ে তোমরা কিন্তু বুঝিয়ে দেবে যে অ্যানায়ন ক্যাটায়ন হলে কোনো একটা যৌগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তারপর চলে এসো, দেখো পয়েন্টটা চলে এসো, দেখো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? পদার্থের অবস্থান্তরের সময় কিছু পরিমাণ তাপ গ্রহণ বর্জন করে। দেখো পদার্থের অবস্থান্তরের সময় পদার্থ কিছু পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, যার ফলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। দেখতে পাচ্ছ? এবং এই যে তাপটাকে আমরা লিনতাপ বলবো। বোঝা গেল? তাহলে পদার্থের অবস্থান্তরের সময় পদার্থ কিছু পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, যার ফলে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটুকু বললেই হয়ে যাবে। তারপর চলে এসো, নিউটনের গতিসূত্র অনুসারে বল 3 গুণ করলে ত্বরণ কি হবে? আমরা জানি F সমান ma, F' সমান আমরা কি বলবো, m × a'। আমাকে কি বলেছে, বল 3 গুণ। বল 3 গুণ মানে এটা আমরা 3F বলবো,
তাহলে এম ইন্টু এ ড্যাশ, তাহলে কত ত্বরণ, তাহলে কত হবে, তাহলে ত্বরণ আমরা বলবো 3 গুণ হবে। ত্বরণ কত হবে দেখো, দেখে নাও, এফ সমান এম এ, এফ মানে বল, এম মানে ভর, এ মানে ত্বরণ, তাহলে বল 3 গুণ হচ্ছে, বল 3 গুণ হওয়া মানে ত্বরণ কত হবে 3 গুণ হবে। চোখে রেটিনে অবস্থিত মৃদু আলো দর্শনে সাহায্য করে আমরা বলবো রড কোষ। রড কোষ, রড কোষ আমার মৃদু আলো দর্শনে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয়। দেখো এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে তৈরি হয়, দেখে নাও, এন্ডোপ্লাজম জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলবো, অবশ্যই গলগি বস্তু বলবো। উদ্ভিদের পাতায় সবুজ রঞ্জক খাদ্য সঞ্চয় প্লাস্টিক যথাক্রমে। সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয়, সবুজ রঞ্জক সেটা হলো আমরা বলবো ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড মানে খাদ্য সঞ্চয় করে, অপশান এ বলবো। ক্লোরোপ্লাস্টিড এটা হলো সবুজ বর্ণ, আর লিউকো খাদ্য সঞ্চয় করে। তারপরে দেখে নাও, কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার ভাগ বলতে হচ্ছে। দেখো দেখো কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলাকে ভাগ করে দুভাগে, একটা হলো ভাজক কলা, একটা হলো স্থায়ী কলা। দেখতে পাচ্ছ ভাজক কলা, স্থায়ী কলা, পেজ নাম্বার 180-তে আমরা পেয়ে যাব। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদেহের কোষে ড্যাশ এবং ড্যাশের মাত্রা বেশি থাকে। দেখে নাও, এখানে আমরা কি পাবো, গভীর সমুদ্রে বাস করার জন্য মাইটোকন্ড্রিয়া এবং ক্যালসিয়ামের মাত্রা, তাহলে দুটো, একটা হলো মাইটোকন্ড্রিয়া আর একটা হলো ক্যালসিয়ামের মাত্রা। তাহলে আমরা 190 পেজে পেয়ে যাব, 190 পেজে পেয়ে যাব। তারপরে চলে এসো, প্রাইমর্ডিয়াল ইউটিকল কাকে বলে, 3-এর দাগের 1, প্রাইমর্ডিয়াল ইউটিকল কাকে বলে। দেখে নাও, উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধিকে সরে যায় এবং গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের বিন্যাসকে আমরা বলবো প্রাইমর্ডিয়াল ইউটিকল। দেখতে পাচ্ছ, এটা আমরা পেজ নাম্বার 185-তে পাবো। আমি তোমাদের পুরাতন যে টেক্সট বই আছে সেইটা নিয়ে তোমাদের বলছি, তাই তোমাদের নতুন বইয়ের সঙ্গে পেজ নাম্বার কিন্তু আলাদা হতে পারে। 2-এর দেখো, স্নায়ুকলা দুটো কাজ বলছে। দেখে নাও, স্নায়ুকলার দুটো কাজ, একটা হলো সংবেদন গ্রহণ করা, উদ্দীপনা পরিবহন করা, বাইরে এবং পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা। এটা পেজ নাম্বার 180-তে পাবো, এটা আমরা 180-তে পাবো, পেজ নাম্বার 180। পর্দাবিহীন দুটো কোষীয় অঙ্গাণুর নাম বলতে বলছে। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম আমরা বলবো, একটা হলো রাইবোজোম, দেখো 1 নম্বর হলো রাইবোজোম, আর 2 নম্বর আমরা বলবো সেন্ট্রোজোম। তাহলে রাইবোজোম এবং সেন্ট্রোজোম, এটা 183 থেকে 185 পেয়ে যাব। এটা আমরা 183 থেকে 184 এর মধ্যে পেয়ে যাব রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তারপরে ক্যাকটাস উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য, দেখে নাও, ক্যাকটাস উদ্ভিদের বৈশিষ্ট্য দেখে নাও। ক্যাকটাস খুব শুকনো এবং গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এদের কাণ্ডের কোষে জল সঞ্চয় উপাদান মিউসিলেস থাকে এবং কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায় বাষ্পমোচন কমানোর জন্য। এই তো হয়ে গেল। এটা 189 থেকে 190 পেজের মধ্যে আছে, 189 থেকে 190। তারপর দেখো, পেশি কোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি।
সেন্ট্রোজোমের একটা কাজ দেখো, দেখে নাও। সেন্ট্রোজোমের কাজ হলো, দেখো, প্রাণীদের কোষ বিভাজনে অংশগ্রহণ করা। দেখে নাও, প্রাণীদের কোষ বিভাজনে অংশগ্রহণ করা। তারপরে চলে এসো, একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? একজন মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা। দেখে নাও, একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 46 বা 46টা আছে। তাহলে আজকে আমরা 3 নম্বর স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। ভালো লাগলে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।